ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য। ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য। একই সাথে আমরা শুনবো এবং লিখে ফেলবো। ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য। এক নাম্বার পয়েন্ট মনে রাখো, উদ্ভিদ প্রধানত মাংসল। উদ্ভিদ প্রধানত মাংসল। উদ্ভিদ প্রধানত মাংসল। স্যার মাংসল মানে পাতাগুলো দেখো, পাথরকুচির পাতা, কম পাতা, মোটা মোটা না, মানে পাতার মধ্যে মাংসের মতো আছে, এরকম আর কি বোঝাচ্ছে মাংসল। 2 নাম্বার, পত্রন্ধ দিনে বন্ধ রাতে খোলা, এটাও তার একটা অন্যতম বৈশিষ্ট্য। 2 নাম্বার, পত্রন্ধ দিনে বন্ধ রাতে খোলা। পত্রন্ধ দিনে বন্ধ রাতে খোলা। রাতে খোলা। তাহলে আমরা যে ছেলে বা মেয়ে দিনের বেলা ঘুমাই, রাত্রে জেগে রাখি, তারা হচ্ছে পাতিব, পাথরকুচি। তারপরে দেখো, দিনে উদ্ভিদের পাতা কেমন স্যার? টক স্বাদযুক্ত। দিনে উদ্ভিদের পাতা টক স্বাদযুক্ত। দিনে উদ্ভিদের পাতা টক স্বাদযুক্ত। দিনে উদ্ভিদের পাতা টক স্বাদযুক্ত। 4 নাম্বার আমরা মনে রাখবো, এদের কোষ গহ্বর বৃহদাকার। নরমাল যেটা স্বাদ সেলুলোজের মতো। কোষ গহ্বর বৃহদাকার। কোষ গহ্বর বৃহদাকার। 5 নাম্বার আমরা মনে রাখবো, কটা কেমন যেন দেখাচ্ছে। 5 নাম্বার আমরা মনে রাখবো, রাতের বেলা কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। এই ক্যাম উদ্ভিদের রাতের বেলা কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। রাতের বেলা কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। রাতের বেলা কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। 5টা হয়েছে। 6 নাম্বার, এদের ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত। এতে বা এদের ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত। এদের ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত। ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত। 7 নাম্বার, প্রসেদন হার অত্যন্ত কম। প্রসেদন হার অত্যন্ত কম। প্রসেদন হার অত্যন্ত কম। এদের প্রসেদন হার অত্যন্ত কম। তারপরে আসো, শুষ্ক এবং মরু অঞ্চলের উদ্ভিদ। ক্যাম যারা, তারা হচ্ছে শুষ্ক ও মরু অঞ্চলের উদ্ভিদ। শুষ্ক এবং মরু অঞ্চলের উদ্ভিদ। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। আমরা দেখে ফেলি, যেমন তোমার হচ্ছে বট, আনানাস, আনারস। বট, আনারস, পাথরকুচি, বট, আনারস, পাথরকুচি, ক্যাকটাস।
এগুলো ক্যাম গতিপথ মেনে চলে, এগুলো ক্যাম গতিপথ মেনে চলে। দেখো 5 মিনিটেই আমরা করে ফেলছি এটা, আমি লিখছি তোমরা লিখছো, সবারই হয়ে গেছে 5 মিনিটে। তাহলে খুব বেশি সময় লাগে না এবং আমরা চক্র সহ কিন্তু করে ফেলছি। চক্রটা একটু এলোমেলো হয়েছে বলতে পারো। আচ্ছা, এরপরে আমরা যে টপিকে যাব, তাহলে এটা আমাদের শেষ। এরপরে আমরা টপিকে যাব সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস। হয়ে যায় না সবার? হয় নাই? সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস, হেডিং দাও সবাই। সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস। বাকি আছে কাকার এটা? সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস। পাশের থেকে দেখে লিখো, একজন হয় নাই ঘরে? সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষণে সরি ভুল লিখাইছি তোমাদেরকে। সালোক সংশ্লেষণে সৃষ্ট বা উৎপন্ন অক্সিজেনের উৎস তো তোমরা জানো, এটা তো পড়াইছে আগেই। ওটা যদি না জানো তাহলে আমি বলে দিতে পারি যে স্যার ওটা তো একটু অজানা আছে, কিন্তু এটা তোমরা আসলে পারো। কি বলেছিলাম? কোথা থেকে স্যার? পানি থেকে। সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা তৈরি হয় এটা কোথা থেকে স্যার? পানি থেকে। এটা একদম বিক্রিয়ার দিন বলে দিয়েছিলাম প্রথম ক্লাসে, যে বিজ্ঞানে একবার পানি যে জায়গায় আছে সে জায়গায় সালফার ঘটিত ব্যাকটেরিয়া সালফার নিয়েছে, যার ফলে উৎপাদে যে জায়গায় অক্সিজেন তৈরি হওয়ার কথা সেখানে কি তৈরি হয়েছে? সালফার। আবার পরবর্তীতে তেজস্ক্রিয় আইসোটোপ যুক্ত অক্সিজেন O18 নিয়েছে এবং যার ফলে যেখানে অক্সিজেন উৎপন্ন হয় সেখানে তেজস্ক্রিয় আইসোটোপ যুক্ত অক্সিজেন তৈরি হয়েছে। পরবর্তীতে আরেকটা বিক্রিয়াতে সে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনটাকে তেজস্ক্রিয় নিয়েছে, যার ফলে দেখেছে গ্লুকোজের অক্সিজেনটা তেজস্ক্রিয় এবং পানির অক্সিজেনটা তেজস্ক্রিয় হয়েছে। অতএব প্রমাণিত সালোক সংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস হচ্ছে কি? পানি। তাহলে এখন আমরা যে গ্লুকোজটা তৈরি হলো, এই গ্লুকোজটা উদ্ভিদ কি করে, এর পরিণতি কি গ্লুকোজের, সেটা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো দিনের বেলায় তো গ্লুকোজটা তৈরি হয়, যেমন আমরা যে রান্না করি সচরাচর দেখবা দিনের 2 বেলায় রান্না আমাদের দিনের বেলায় করতে হয়, সকালেরটা, দুপুরেরটা, রাতেরটা অনেক সময় রাতের বেলা। তাহলে সেম ভাবে উদ্ভিদ আলোক নিরপেক্ষ পর্যায়ে মানে অন্ধকার পর্যায়ে নয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে মানে আলো থাকলেও আলো এই পর্যায়ের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে দেখো পানিতে দ্রবীভূত গ্লুকোজ সৃষ্টি হয়, উদ্ভিদের যে গ্লুকোজটা তৈরি হয় এটা পানিতে দ্রবীভূত থাকে। তাহলে মাশাআল্লাহ নাকি নাউজুবিল্লাহ, পানিতে দ্রবীভূত, পানিতে দ্রবীভূত গ্লুকোজ সৃষ্টি। জুলুসে কয়জন গেছো কালকে? পানিতে দ্রবীভূত গ্লুকোজ সৃষ্টি। আচ্ছা, তাহলে উদ্ভিদ যে গ্লুকোজটা সৃষ্টি করলো এটা কোথায় দ্রবীভূত স্যার? পানিতে। এবার দেখো পানিতে দ্রবীভূত কেন থাকতেছে? দিনের বেলা রান্না বেশি, তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম দিনের বেলা গ্লুকোজের পরিমাণ বেশি। উদ্ভিদের দিনের বেলা গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, দিনের বেলা গ্লুকোজের পরিমাণ বেশি, দিনের বেলা গ্লুকোজের পরিমাণ বেশি এবং পানির বিয়োজনও বেশি। কারণ কি? পত্রন্ত্র খোলা থাকে, এই জন্য পানির বিয়োজনটা বেশি হয়। তাহলে একটা জায়গা থেকে তোমার ভাতের পরিমাণ বেড়ে গেল, পানির পরিমাণ কমে গেল, তখন জিনিসটা কিভাবে থাকবে বলো? দলা পেকে থাকবে না? সেম বিষয় ঘটে, যে জিনিসটা দলা পেকে থাকে। আচ্ছা,
এর ফলে কি হচ্ছে দেখো, এর ফলে যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অদ্রবণীয় শ্বেতসার তৈরি হচ্ছে। অদ্রবণীয় শ্বেতসার তৈরি হচ্ছে, অদ্রবণীয় শ্বেতসার। অদ্রবণীয় কথা বললে এখানে আসবে কিন্তু স্যার। এরপরে আমরা চুন চুন কার মারেঙ্গে, কে কে কথা বলতেছে। তাহলে অদ্রবণীয় শ্বেতসার তৈরি হলো। এবার দেখো রাতের বেলা এই অদ্রবণীয় শ্বেতসারটা কি হয়ে যায়, কেন হয় সেটা তোমরা নিজেরাই বুঝতেছো। রাতের বেলা কিন্তু আর ওপরের ঘটনাটা ঘটছে না। তাহলে রাতের বেলা উদ্ভিদ রান্নাও করতেছে না, রাতের বেলা তার পানিরও বিয়োজন হচ্ছে না, যার ফলে পানি বেড়ে যাচ্ছে। তাহলে পানি বেড়ে গেলে গ্লুকোজটা এখন কি হয়ে যাবে, দ্রবণীয় হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে। তাহলে তরল এবং দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়। রাতের বেলা গ্লুকোজটা তরল ও দ্রবণীয় হয়ে যায়, তরল এবং দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়, তরল এবং দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়, তরল এবং দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়। পরবর্তীতে এই গ্লুকোজটা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজে পরিণত হয়। কারণ উদ্ভিদের দেহে ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ। তুমি আপাতত গ্লুকোজ চিন্তা করো, কিন্তু গ্লুকোজ কিন্তু মনোস্যাকারাইড, আর সুক্রোজ হচ্ছে কি ডাইস্যাকারাইড। তাহলে লিখবা ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন। পরবর্তীতে এই গ্লুকোজটা বা সুক্রোজটা কার মাধ্যমে পরিবহন হয়, ফ্লোয়েম, ফতে ফুড, ফতে খাদ্য বা ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হবে, উদ্ভিদের দেহের বিভিন্ন জায়গায় যাবে যেখানে তার দরকার, ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হবে। আচ্ছা, ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হওয়ার পরে উদ্ভিদ বুঝলো তার পেট ভরে গেছে, তার খাবার যেখানে যা দরকার সব চলে গেছে। তাহলে এবার যে অবশিষ্ট খাবারটা আছে সেটা উদ্ভিদ কি করবে, এবার দেখো অতিরিক্ত যে গ্লুকোজটা আছে, এবার কি হচ্ছে, অতিরিক্ত গ্লুকোজ, এটার কলমটা করব, এই বোর্ডটাতে লিখে ভালো লাগে আমার কাছে পার্সোনালি, কিন্তু এটার কলমটা ছাড়া হলে ঘষঘষি করে একই রকম। আচ্ছা, অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় এবং গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ গুলো অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে, কথা বলিও না, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে কিসে পরিণত হয় স্যার, এটা শ্বেতসারে পরিণত হয়। তাহলে তোমরা সবাই শুনেছো উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য কি, শ্বেতসার বা শ্বেতসার। তাহলে এই শ্বেতসারটা এবার কি হবে, এই শ্বেতসারটাকে উদ্ভিদ কি করতেছে দেখো, এটাকে সে মূল, কাণ্ড, পাতা, মূল, কাণ্ড, পাতা, ফল এবং বীজে সঞ্চিত রাখতেছে, ফল ও বীজে সঞ্চিত রাখতেছে। তাহলে আমরা ফল এবং বীজ খাচ্ছি, এটা তো সবাই চিনতে পারছি, ফল এবং বীজ খাচ্ছি এটা সবাই চিনতে পারছি। তাহলে প্রশ্ন করতে পারে নিম্নের কোনটিকে আমরা মূল হিসেবে গ্রহণ করি, একটা কমপক্ষে মনে রাখো, মতে মূল, মতে মিষ্টি আলু। তাহলে মূল হিসাবে আমরা গ্রহণ করি কাকে, মিষ্টি আলুকে। কাণ্ড হিসাবে গ্রহণ করি আমরা গোল আলু, গোল আলু কিন্তু কাণ্ড। মতে মূলাও বলতে পারো, সমস্যা নাই, গোল আলু কিন্তু কাণ্ড, ঠিক আছে, কাণ্ড। তারপরে গাজর, গাজর মূল, গাজর মূল, মূলা মূল, মিষ্টি আলু এগুলো। পাতা, পাতা হিসেবে আমরা কি খাচ্ছি, বিভিন্ন ধরনের শাক খাচ্ছি, ঠিক আছে। তারপরে পাতার মধ্যে ধরো মাংস বেশি আছে, যেমন অ্যালোভেরা, অ্যালোভেরাকে আমরা কি বলি বলতো, ঘৃত কুমারী, ঘৃত কুমারী। তাহলে এগুলো এমসিকিউ তে আসতে পারে, কমপ্লিট করো, এগুলো এমসিকিউ তে আসতে পারে, কমপ্লিট করো। ছোট করে দিব, চলবে স্যার, আশা করি দেখতে পাবা। একদম প্রথম লাইন তো লিখছো নাকি, লিখো না এটা,
তাহলে আরেকটা ছোট করে এই তো লিখে ফেলো দ্রুত। দ্রুত লিখে ফেলো। বলেন। চীনাবাদাম বাদাম এখানে মূলের সাথেই হয়, মূলের সাথে সাথে ধরে থাকে আর কি, কাণ্ড তো উপরে থাকে। তবে কতগুলো আছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, বাদামের ক্ষেত্রে আমি নিজে বলতেছি। তারপরে শেষ করো। তারপরে শেষ করো। সাবাস, সাবাস। আনোয়ারা যাওয়া পর্যন্ত মোটামুটি এরকম রেকর্ড এটা এখানে ওই সিস্টেমটা ক্রস দিলে মনে করে সেভ হবে না। আচ্ছা আমরা পরের পৃষ্ঠা চলে যাচ্ছি স্যার। এবার হেডিং দাও, জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। পরবর্তী পয়েন্ট, জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। প্রথমে লিখে ফেলবা জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম, আবার লাস্টে লিখে দিবা অতএব গুরুত্ব অপরিসীম। জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব বলে, এটা আমি না বললেও তোমরা লিখতা না, খুবই স্বাভাবিক বিষয়, গুরুত্ব অপরিসীম, এটা বলতে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা আমি শুধু মেইন পয়েন্ট গুলো লিখে দিচ্ছি, সেগুলো তোমরা একটু নোট করে নাও। 1 নাম্বার পয়েন্ট দাও, উদ্ভিদের প্রাথমিক খাদ্য উৎপাদন বা জীবজগতের প্রাথমিক খাদ্য উৎপাদন, একটা লিখলেই হবে। তাহলে প্রথমটা হচ্ছে জীবজগতের প্রাথমিক খাদ্য উৎপাদন। জীবজগতের প্রাথমিক খাদ্য উৎপাদন, জীবজগতের প্রাথমিক খাদ্য উৎপাদন, জীবজগতের প্রাথমিক খাদ্য উৎপাদন। জীবজগতের প্রাথমিক খাদ্য উৎপাদন করা কার কাজ? সালোক সংশ্লেষণের কাজ। 2 নাম্বার পয়েন্ট, প্রাণীকুল এবং অন্যান্য অসবুজ জীবের খাদ্য উৎপাদন। প্রাণীকুল এবং অন্যান্য অসবুজ উদ্ভিদের, অন্যান্য অসবুজ উদ্ভিদের, অন্যান্য অসবুজ প্রাণীকুল এবং অন্যান্য অসবুজ উদ্ভিদের খাদ্য উৎপাদন। প্রাণীকুল এবং অন্যান্য অসবুজ উদ্ভিদের খাদ্য উৎপাদন। প্রাণীকুল এবং অন্যান্য অসবুজ উদ্ভিদের খাদ্য উৎপাদন। 3 নাম্বার, শক্তির উৎস হিসাবে কাজ করে। আমরা যে শক্তিশালী হই কিসের মাধ্যমে? খাবার খেয়ে। খাবারটা কোন প্রক্রিয়ায় আসে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। 4 নাম্বার, পরিবেশ শোধন।
4 নাম্বার পরিবেশ শোধন। পরিবেশ শোধনে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বেড়ে যাচ্ছে, উদ্ভিদ সেগুলো গ্রহণ করছে, পরিবেশকে বিনিময় কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে। এভাবে করে পরিবেশকে ভালো রাখতেছে। তারপরে মনে করো যে 5 নাম্বার হচ্ছে মানব সভ্যতা। 5 নাম্বার মনে রাখবা, মানব সভ্যতা টিকে থাকায়, মানব সভ্যতা টিকিয়ে রাখাতে মানব সভ্যতায় এর গুরুত্ব অপরিসীম। স্যার এটার ব্যাখ্যাটা কিভাবে দিব? খেয়াল করো তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কার উপর নির্ভরশীল? গাছের উপরে। জন্মের পরে দোলনা, মারা যাওয়ার পরে কবর বলো, অথবা হিন্দু ধর্মের হলে পুড়িয়ে দেওয়া বলো, কাঠ লাগবেই। তাহলে মানব সভ্যতায় এর গুরুত্ব অপরিসীম। এগুলো একটু পরীক্ষার খাতায় ব্যাখ্যা করে দিবা। এরপরে আসো অক্সিজেনের উৎস বা অক্সিজেন সৃষ্টি। সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কি হয় স্যার? অক্সিজেন সৃষ্টি হয়। তখন আমরা এটার ব্যাখ্যা করে দিব। শুধু বিক্রিয়াটা লিখবা, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, সূর্যালোক, ক্লোরোফিল। কথার আওয়াজ আসতেছে স্যার? সূর্যালোক, ক্লোরোফিল কি তৈরি হয়? গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। ঠিক আছে স্যার? ওকে, 6টা হয়েছে। 7 নাম্বার আসো, উৎপাদনশীলতায় উৎপাদক হিসাবে এর গুরুত্ব অপরিসীম। উৎপাদনশীলতায় উৎপাদক হিসাবে এর গুরুত্ব অপরিসীম। তবে আমি আমার জায়গা থেকে টুকটাক যা গবেষণা করেছি সেটা অনুযায়ী বলি, একটা গাছের ধরো পাশে যদি আমি গাছের সারগুলোকেই দিই, মানে এই যে আমরা তরকারি যেগুলো খাই না, ধরো এগুলোর খোসাগুলো তো থেকে যায়, তো এগুলোকে তোমার যদি ছাদ বাগান করার আগ্রহ থাকে বা ছাদ বাগান থাকে, তাহলে যে তরকারির খোসাগুলো হবে, পেঁয়াজের খোসা, সবগুলো বলবা ওই একটা আলাদা মাটির পাত্র হলে ভালো হয়, বা সিমেন্টে একটা পাত্র বানাই দিবা ছাদের উপরে, ওর মধ্যে জমাই রাখবা। তাহলে এগুলো মোটামুটি 10 দিন 15 দিন 20 দিন থাকলে আস্তে আস্তে এগুলো জৈব সারে পরিণত হবে, যেগুলো গাছের জন্য খুব ভালো। তবে সবচেয়ে বড় কথা কি জানো? প্রাণী। গাছের জন্য মাটি থেকে যে পুষ্টিটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে প্রাণীর মৃতদেহ। এই জন্য তোমরা একবার চিন্তা করো যে কবরস্থানে, ধরো আমি এখন যেখানে আছি, এদিকে তোমরাও কয়েকজন আছো, এইদিকে এই যে নূর বেগম মসজিদের সামনে যে কবরস্থানটা, মাটি বাইরে থেকে নতুন মাটি নিয়ে আসছে, বুঝছো? মাটি ফেলার 3-4 দিনের মাথায় দেখতেছি গাছ। মানে এই যে নিচে মানুষের কবর গুলো আছে, প্রচুর পরিমাণে জৈব শক্তি তৈরি হচ্ছে বা জৈব সার তৈরি হচ্ছে। তাহলে মনে রাখবা যে গাছের জন্য পুষ্টি ভালো কি? প্রাণী। প্রাণীর আবার বেঁচে থাকার জন্য পুষ্টিকে দিচ্ছে গাছ, অক্সিজেনকে দিচ্ছে গাছ, আর সবগুলো নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা, এটা আবার মাথায় রাখবে। আমরা অনেক সময় অনেক কথা বলতে যে কি হয়ে যায়, মনের অজান্তেই শিরক করে বসে থাকি। গাছ লাগাই মানুষ থেকে নিচে একটা দিন যাও। আচ্ছা, উৎপাদনশীলতায় উৎপাদক হিসাবে কয়টা হয়েছে? 7। আর একটা দিন, চিকিৎসা ক্ষেত্রেও সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। চিকিৎসা ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি ওষুধের নাম বলি, একটা হচ্ছে তোমার কুইনাইন। এই কুইনাইনটা কিসের ওষুধ স্যার? কুইনাইনটা হচ্ছে তোমার ম্যালেরিয়ার ওষুধ। ম্যালেরিয়া, কুইনাইনটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ওষুধ। হ্যাঁ, এটা কোন গাছ থেকে পাওয়া যায়? 3 কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়।
এটা সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, কুইনাইনটা পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। আর একটা মনে রাখতে পারো, আরো তো অনেকগুলো আছে, যেমন এই যে আমাদের চুলের জন্য ধরো কালো কেশি, বা সবচেয়ে ভালো যদি অলিভ অয়েল, মাথায় রাখবা সবাই, সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল। চেষ্টা করতে পারো সপ্তাহে একদিন হলে অলিভ অয়েল ব্যবহার করার, ইনশাল্লাহ এই যে আমাদের চুল পেকে যাওয়ার যে বিষয়টা, একটা বয়স হলে তো সবারই পাকবে স্বাভাবিক, কিন্তু তারপরেও দেখবা তোমাদের বন্ধুদের মধ্যে, হ্যাঁ এটা একটা জিন অধ্যায়, যখন জিন তত্ত্ব করবা, এটা 4 লক বলা হচ্ছে, ঠিক আছে? 4 লক। তাহলে এই 4 লক, 4 লকের কারণে, হরমোনের কারণে চুল সাদা হয়ে যায়, এটা রোগ, এটা ঠিক আছে। কিন্তু কারো কারো দেখবা এই বয়সে, এই ইন্টারে একটা দুইটা তিনটা চারটা মাঝে মধ্যে সাদা চুল পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, সব ভেজাল খাচ্ছি, তার পাশাপাশি মনে করো যে পুষ্টিকর খাবার গুলো খাচ্ছি না, এই কারণে হয়। এটা থেকে তোমার ত্বককে যেহেতু পুষ্টি দিতে হবে, তুমি সপ্তাহে একদিন অলিভ অয়েল মাস্ট করে নাও এখন থেকে, এবং রাত্রে ঘুমানোর সময় নাভিতে তেল দিয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করো। আমি কথা দিচ্ছি 1 মাস পরে ট্রাই করবা, যে তোমার এখনকার ত্বকের যে গ্লো, গ্লো মানে ফর্সা বোঝায় না, গ্লো মানে হচ্ছে সতেজতা, যে সতেজতা সেটা 1 মাস পরে চেঞ্জ পাবা ইনশাআল্লাহ, সর্বোচ্চ 40 দিন। এগুলো আমি মোটামুটি প্র্যাকটিক্যাল একটু হলেও নিজের লাইফে অ্যাপ্লাই করে বলতেছি। তোমার কি মনে হয় ইসলামে এতগুলো 40? হযরত আদম আলাইহিস সালাম, তার 1000 বছর আল্লাহ তাআলা আয়ু দিয়েছিল, সেখান থেকে তার সন্তানকে কত দিয়ে দিয়েছিলেন? 40 বছর। হযরত নূহ আলাইহিস সালামে এই যে নৌকা, এই নৌকাতে কত জোড়া প্রাণী উঠেছিল? 40 জোড়া। বুঝতে পেরেছো কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? 40 বছর বয়সে। আমরা কাউকে যখন দাফন করি, দাফন করে যে আমরা চলে আসি, কত কদম হাঁটার পর আযাব শুরু হয়? 40 কদম। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? বুঝতে পেরেছ? আরো অনেকগুলো আছে বিষয়। আমাদের যে এই যে মায়ের পেটের মধ্যে আমরা থাকি 38 থেকে 40 সপ্তাহ, 38 থেকে 40 সপ্তাহ। তো তোমাকে সায়েন্টিফিক ওয়েতে চিন্তা করতে হবে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, আমরা বিজ্ঞানী হবই 100% ইনশাআল্লাহ। তাহলে কুইনাইন দিয়ে বললাম, এছাড়া তোমার পপি গাছ আছে, যেটা থেকে আফিম পাওয়া যায়। পপি গাছ, আফিম যদিও নেশাজাতীয় দ্রব্য, কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনে ব্যবহার করা হয়। তাহলে আর একটা আমরা পাচ্ছি হচ্ছে আফিম। আফিম তো না, মরফিন দি। এটা আফিম হবে না, এটা আমি মরফিন দি, দাঁড়াও। কি একই কথা, তারপরে মরফিনটা হচ্ছে পারফেক্ট। এই মরফিনটা পাওয়া যায় হচ্ছে পপি গাছ থেকে। পপি গাছ। তাহলে গাছ লাগান, পরিবেশ বাঁচান, বাসায় যে গাঁজা গাছ লাগাই দাও কয়েকটা, পরিবেশও বাঁচলো, তুমিও বাঁচলা, নাকি? স্যার লেখা হয়েছে? দেখেন লেখা হয়েছে কিনা। আচ্ছা, আমরা যে কাশির সিরাপ খাই, এটা কি? ফেন্সিডিল। কাশির সিরাপটা ফেন্সিডিল, এজন্য ঘুম আসে আমাদের। তার কথা বলতেছেন আপনারা দুজন, তাড়াতাড়ি শেষ করো। যেহেতু আমি দেখো মাঝখানে কথা বলছিলাম, ওই সুযোগে লেখাটা কেউ থামিয়ে রাখবা না, লিখে ফেলবা। যদি বুঝতে না পারো তখন আবার জিজ্ঞেস করবা, রিপিট করবা। তাহলে হয়ে গেছে। মরফিন পপি গাছ থেকে পাওয়া যায়, এটা একটা নেশাজাতীয় দ্রব্য, তারপরেও কিছু কিছু ওষুধে ব্যবহার করা হয়। যেমন দেখো যে আমাদের এমন অনেক মেডিসিন আছে যেগুলোতে সত্যিকারের নেশাজাতীয় দ্রব্য থাকে, কিন্তু ওই ওষুধের গুণটা অক্ষত রাখার জন্য তখন ব্যবহার করতে হচ্ছে। এই যে সর্দি লাগলে আমরা যত অ্যালাক্টোল খাই, অ্যালাক্টোল খাইলে ঘুম আসে নাকি আসে না? স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, স্টেরয়েড আবার আমাদের দেহ কিন্তু শোষণ করতে পারে না। স্টেরয়েড আমাদের দেহের জন্য ক্ষতিকর। স্টেরয়েড, সরি। এরপরে আসো, এরপরে আমরা সংজ্ঞামূলক কিছু কথা পড়ে ফেলি। হেডিং দাও লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এখন আমরা পড়বো লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক। লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী, লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক।
এই টপিকটা একটু পড়বো, লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক। আচ্ছা, কে বলেছেন? বিজ্ঞানী লিবিগ, লাইবিগ যদিও, তারপর লিবিগ। বিজ্ঞানীর LIEBIG, লিবিগ 1843 সালে, বিজ্ঞানী লেবেগ 1843 সালে বলেন, কে কি বলেছে না বলেছে আল্লাহ জানে। বলেন কি বলেন দেখো, কোন শারীরতত্ত্বীয় প্রক্রিয়া যদি, কোন শারীরতাত্ত্বিক বা শারীরতত্ত্বীয় কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমার লাইফে যদি একাধিক ব্যক্তি ইন্টারফেয়ার করে, তখন দেখবা যে সবচেয়ে কম ইন্টারফেয়ার করছে ওকে পছন্দ করে বসে আছেন। আমার লাইফে যদি একাধিক গার্লফ্রেন্ড থাকে, যে সবচেয়ে কম তারা দিবে তাকে বিয়ে করে বসে থাকছি। জি স্যার। কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি, আমার বায়োলজিতে না বলে অন্য সাবজেক্ট বলবে, কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি, না কথাটা দেখো আমি রূপক অর্থে বলছি, কিন্তু এটাই কিন্তু বাস্তবিক। দেখবা তোমার লাইফে বাবা মা অনেকে বেশি প্রভাব বিস্তার করতেছে, হঠাৎ করে তোমার টিচার বা তোমার বাইরের কোন একজন ফ্রেন্ড তোমাকে একটা সূক্ষ্ম কিছু একটা কথা বলেছে, এটাই মনের মধ্যে গেঁথে গেছে যে আমি এটা হওয়ার জন্য এম ইন লাইফ। বাবা মা বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কিন্তু তোমাকে কেউ একজন বোঝাইছে এটাতে জব দ্রুত, এটাতে তোর সম্মান আছে, তুমি দেখবা ওদের সাথে সাথে হ্যাঁ হ্যাঁ বলছো, কিন্তু তোমার মন থেকে তুমি ওই জবের পিছনে চলে গেছো। যেমন ধরো বর্তমানে তুমি সিএ নিয়ে যদি করতে পারো ভালো করে, সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাহলে কিন্তু খুব ভালো ডিমান্ডের, এবং তুমি দেখা যাচ্ছে পাশ করার পরই মোটামুটি 60-70 হাজার টাকা বেতনে চাকরি। তো আমার এত সায়েন্সে আমি টপার স্টুডেন্টের লাভ কি? তুমি মেডিকেলে পড়ে কয়েক বছরে ডাক্তার হচ্ছ, তোমার এফসিপিএস কমপ্লিট করে চেম্বার নিতে কমপক্ষে 10 বছর লাগবে, কমপক্ষে বললাম তো 11 বছর লাগবে সর্বনিম্ন। আর যদি ইউএস অ্যাসেম্বলি যেটা আছে ওটাতে যেতে পারো, কিন্তু ওইখানে আবার তোমার মোট 6 লাখ টাকা লাগবে, টাকা আছে পড়া আছে এরকম। যাই হোক, তাহলে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি কোনো একাধিক কোন শারীরতাত্ত্বিক কথা বলিও না, কোন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যদি একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সবচেয়ে ধীরগতির প্রভাবক দ্বারাই কি হবে? প্রক্রিয়াটির হার নিয়ন্ত্রিত হবে। প্রক্রিয়াটির হার নিয়ন্ত্রিত হবে। প্রক্রিয়াটির হার নিয়ন্ত্রিত হবে। একে ল অফ মিনিমাম বলে। একে ল অফ মিনিমাম বলে। একে ল অফ মিনিমাম বলে। মনে থাকবে স্যার, একে ল অফ মিনিমাম বলে। একে ল অফ মিনিমাম বলে। আচ্ছা, এরপরে আসো পরের লাইনে। 1905 সালে কালো মানুষ, 1905 সালে ব্ল্যাক ম্যান
1905 সালে কালো মানুষ কি করেছেন? কম মাত্রার প্রভাবকটিকে ব্ল্যাকম্যান কম মাত্রার প্রভাবকটিকে 1905 সালে ব্ল্যাকম্যান কম মাত্রার প্রভাবকটিকে লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক বলেছেন। লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক বলেছেন। তাহলে পরীক্ষাতে কিন্তু এটা কয়েকবার আসছে। লিমিটিং ফ্যাক্টর কি? লিখে রাখো। তাহলে এই লিমিটিং ফ্যাক্টরের 2-3টা তথ্য আমরা বলতেছি। লিমিটিং ফ্যাক্টরের 2-3টা আমরা একটু তথ্য বলার চেষ্টা করি, খেয়াল করো। লিমিটিং ফ্যাক্টরের 3টা তথ্য দিচ্ছি তোমাদেরকে। নাম্বার 1, প্রথম তথ্য হচ্ছে গম গাছে 0.15% কার্বন ডাই অক্সাইডের ঘনত্বে সালোক সংশ্লেষণ হার বেশি থাকে। সালোক সংশ্লেষণের হার বেশি থাকে। সালোক সংশ্লেষণের হার বেশি থাকে। 2 নাম্বার, জলজ উদ্ভিদে 1.1% জলজ উদ্ভিদে 1.1% কার্বন ডাই অক্সাইডের ঘনত্বে 1.1% কার্বন ডাই অক্সাইডের ঘনত্বে সালোক সংশ্লেষণ হার বাড়তে থাকে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন মাত্রা, কিন্তু এই মাত্রাও বাড়তে থাকে। এই জন্য এটাই হচ্ছে তার কি লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক। লাস্ট 3 নাম্বার তথ্য যেটা মনে রাখবা, টমেটো উদ্ভিদে বেশি কার্বন ডাই অক্সাইড সরবরাহ করলে 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 পাতায় নেক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়। 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 টমেটো উদ্ভিদে বেশি কার্বন ডাই অক্সাইড সরবরাহ করলে পাতায় নেক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়। টমেটো উদ্ভিদে বেশি কার্বন ডাই অক্সাইড গেছে না, পাতায় নেক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়। ওষুধ না চলে আসছে। মানে যে ক্লোরোসিস হলে যেমন হয় না স্যার, এই টাইপের আর কি।
এটাকে নেক্রোটিক অঞ্চল বলে। যে হলুদ হয়ে যাচ্ছে ক্লোরোসিসের কারণে, এই টাইপের আর কি। তাহলে পাতায় নেক্রোটিক অঞ্চলের সৃষ্টি হয়। তাহলে যতই বলি কিন্তু আমরা এই যে দেখলাম, এই দেখার কারণে কি হচ্ছে বলো, এটা একটা ভালো আমাদের মনে থাকবে দীর্ঘদিন। তাহলে এই হচ্ছে বিষয় মোটামুটি যেগুলো আসে। আরেকটা সংজ্ঞা একটু কষ্ট করে লিখে ফেলো তোমরা, কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ। আরেকটা সংজ্ঞা লিখো, কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ। কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ। কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ। তাহলে আমরা আরেকটা লিখবো, সেটা হচ্ছে কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ। কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ। আচ্ছা, যে প্রক্রিয়ায় সূর্যালোক ছাড়া, যে প্রক্রিয়ায় সূর্যালোক ছাড়া যে প্রক্রিয়ায় সূর্যালোক ছাড়া যে প্রক্রিয়ায় সূর্যালোক ছাড়া কতগুলো শৈবাল এবং ব্যাকটেরিয়া কতগুলো শৈবাল ও ব্যাকটেরিয়া শ্বেতসার জাতীয় খাদ্য কতগুলো শৈবাল ও ব্যাকটেরিয়া শ্বেতসার জাতীয় খাদ্য শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে। কি ছাড়া স্যার? সূর্যালোক ছাড়া। কারা করছে? কতগুলো শৈবাল এবং ব্যাকটেরিয়া, সবগুলো না, কতগুলো শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাকে কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ বলে। তাকে রাসায়নিক সংশ্লেষণ বলে। রাসায়নিক সংশ্লেষণ বলে। ওকে, এই কতদিন তোমাদেরকে প্রভাবক দেখাইছিলাম না, সালোক সংশ্লেষণের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দেখাইছি তো গত ক্লাসে, মনে আছে না ভুলে গেছো? এটা শেষ হয়েছে গত ক্লাসে তো দেখানোর কথা। গত ক্লাসে দেখানোর কথা, ফেটাস বলতে আমার যেটা আগে আসছে আমার সেটাই তো দরকার, তাই না বলো? এটা দিয়ে কি আছে? ঠিক আছে, দেখো আমি এখান থেকে একটু মিলাই দিই তোমাদেরকে। বিশাল বড় অধ্যায়, আমরা এদিকে টান দিই একটু। বোটানির দ্বিতীয় বৃহত্তম অধ্যায়, তাই না? বরাবর চলে আসছে, আল্লাহ কেমনে রহমত দিয়েছে আমাদের মধ্যে। তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ। সালোক সংশ্লেষণ কতগুলো প্রভাবক দ্বারা প্রভাবিত হয়? প্রভাবকগুলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ। প্রভাবকের উপস্থিতি অনুপস্থিতি পরিমাণের কম বেশি সালোক সংশ্লেষণের পরিমাণ কম বেশি করে থাকে। প্রভাবকগুলো কি কি দেখো, আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা, খনিজ পদার্থ, ঠিক আছে, ভিটামিন। আচ্ছা, এখানে জিনিস চিন্তা করো যে আমি একটা জিনিস বলি নাই, কোনটা? অক্সিজেন। তাহলে টোটাল আছে 7টা। তো চাইলে আমরা এই টপিকটাকে সুন্দর মতো লিখতে পারি। যদি বলো যে হ্যাঁ স্যার, তাহলে দেখো এই টপিকটাকে আমরা সুন্দর মতো আমাদের মতো করে লিখতে পারতেছি। সম্ভবত স্ক্রিন ইসের কারণে এটা হচ্ছে না, ফাংশন নতুন কিছু আছে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখে দিচ্ছি, দেখো এক লাইনের মধ্যে আমরা লিখতে পারবো। তোমরা কিভাবে লিখবা স্যার এই জিনিসটাকে? এই দেখো, লিখবা সালোক সংশ্লেষণের
সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক দিয়ে সমানুপাতিক চিহ্ন দিবা, একটা টান দিবা বড় করে, টান দিয়ে উপরে লিখো আলো তাপমাত্রা, লিখে ফেলো সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক টান দিয়ে লিখে ফেলো সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক সমানুপাতিক চিহ্ন দাও, এটা টান দাও। তাহলে কি কি স্যার? ওপরে লিখো আলো তাপমাত্রা, আলো তাপমাত্রা, তারপর কি লিখবা? কার্বন ডাই অক্সাইড, পানি, খনিজ পদার্থ, ভিটামিন। আর নিচে কি দিবা স্যার? আপেক্ষিক আর্দ্রতা, নিচে দাও আপেক্ষিক আর্দ্রতা, কমা অক্সিজেন, কমা দূষিত রাসায়নিক পদার্থ, দূষিত রাসায়নিক পদার্থ মানে ক্লোরোফর্ম, ফরমালিন এগুলোর কথা বলতেছি, দূষিত রাসায়নিক পদার্থ। এনাফ। এক লাইনে ব্যাখ্যা হয়ে গেছে, এক লাইনে ব্যাখ্যা হয়ে গেছে। আলো বেশি, সালোক সংশ্লেষণ বেশি, উপরে গুলো সমানুপাতিক, বাড়লে বাড়বে কমলে কমবে, নিচের গুলো ব্যস্তানুপাতিক, আপেক্ষিক আর্দ্রতা কমলে সালোক সংশ্লেষণ বাড়বে, বাড়লে কমবে। এরকম এক লাইনে অ্যান্সার করতে পারে আমাদের জন্য খুবই ভালো। লাস্ট পয়েন্ট, অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক এটাও সেম ভাবে দাও, যা আছে মোটামুটি সব নিচে শুধু লিখবা শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ। তার মানে যদি শর্করা আগে থেকে বেশি থাকে সালোক সংশ্লেষণ কম হবে, কম থাকলে বেশি হবে। তাহলে উপরে কি কি দেখো? সবার প্রথমে অভ্যন্তরীণ প্রধান উপাদান কি স্যার বলেন? ক্লোরোফিল, পাতার সংখ্যা, ক্লোরোফিল, পাতার সংখ্যা, পাতার বয়স। তবে এখানে বিষয়টা বয়সের পাশে একটু মধ্য বয়সটা লিখে রাখিও, কারণ না হলে মনে হবে স্যার বয়স যত বাড়বে তত বাড়বে, এরকম আসলে মিথ্যা কথা। মধ্যবয়সী পাতায়, মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি হয়। তাহলে পাতার সংখ্যা, পাতার, এছাড়া বলা যায় পাতার অলঙ্করণ, আরেকটা শব্দ আমি বলতেছি দেখো, পাতার অলঙ্করণ, পাতার নকশা বা অলঙ্করণ। যে পাতার অভ্যন্তরীণ গঠন, যে পাতার অভ্যন্তরীণ গঠন যত সুন্দর হবে সেই উদ্ভিদের সালোক সংশ্লেষণ হারটাও তত বেশি হবে। এই হচ্ছে বিষয় মোটামুটি। এরপরে প্রোটোপ্লাজম এবং এনজাইমের কথাটা বলে শেষ করে দিই। তাহলে এরপর আর কি আছে? আর দুইটা আছে, ধরো প্রোটোপ্লাজম, এনজাইম। স্যার আমি যতটুকু পড়াইছি সর্বোচ্চ ডিটেইলস দিয়ে পড়াইছি, আলহামদুলিল্লাহ। প্রোটোপ্লাজম, এনজাইম, এনজাইম, বাস। ঠিক আছে স্যার, এই হচ্ছে বিষয়। তাহলে তোমাদের ছুটি, সবাই